দিচ্ছি, পরবর্তীতে যারা আসে আসুক। আমাদের লোকমান ভাই আছে, এটাই এনাফ। লোকমান ভাইয়ের মতো একটা ভাই থাকলে আর কি লাগে। লোকমান ভাই 10 জনের ক্লাস একাই করে ফেলবে আজকে। আমরা এখানে অত ভঙ্গিমাতে যাচ্ছি না। তো আজকে আমাদের মেডিসিনের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাপ্রোটানাম এবং একলাইফা ইন্ডিকা। এই একলাইফা ইন্ডিকাটা একটা ভারতীয় ভেষজ, এবং এটা ভারতীয়রাই প্রথম এটা হচ্ছে করে মানে পরীক্ষা নিরীক্ষা করে, এবং এটা আমাদের বাংলাদেশেও কিন্তু খুব পাওয়া যায়। তো এটা গুগল থেকে সার্চ করেও এই গাছটা দেখা যাবে, খুব সুপরিচিত একটা গাছ। তো একলাইফা ইন্ডিকা আমাদের মেটেরামেটিকায় বিশেষ করে রক্তক্ষরণের জন্য এই ওষুধটা অনেক বেশি ব্যবহার করা হয়। বিশেষ করে হেমোপাইসিসের জন্য এই মেডিসিনটা একটা দুর্দান্ত মেডিসিন, খুবই দুর্দান্ত মেডিসিন। এখন যে আমরা এই মেডিসিনটা হেমোপাইসিসের জন্য ব্যবহার করা হয়, দুর্দান্ত মেডিসিন আমরা বুঝলাম, কিন্তু হেমোপাইসিস এই রোগটা কি, এটা একটু আমাদের জানা প্রয়োজন বলে আমি মনে করি। তো সেজন্য আমি একটু সংক্ষেপে এই রোগটা সম্পর্কে একটু বলে দিচ্ছি। হেমোপটাইসিস হলো এমন একটি স্বাস্থ্যগত বা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বা অবস্থা যা একজন ব্যক্তির শ্বাসনালী থেকে বের হওয়া রক্ত সহ কফকে বোঝায়। এটা যদি এক কথায় আর একটু সুন্দর করে বলি আমরা, তাহলে আমরা এক কথায় যদি এটাকে বলি, তাহলে আমরা বা শিখতে পারি বা বুঝতে পারি, সেটা হচ্ছে কাশির সাথে রক্ত যাওয়াকে মেডিকেলের ভাষায় হেমোপটাইসিস বলে থাকে। রক্ত কাশি হলো ফুসফুসের এমন একটি গুরুতর ব্যাধি যেখানে রক্তের উৎস ফুসফুসের ক্যান্সার থেকেও হতে পারে, অথবা শ্বাসনালীতে হওয়া যে কোনো সংক্রমণের জন্য যদি শ্বাসনালীর ধমনীটা ফেটে গিয়ে থাকে, সেখান থেকেও কিন্তু এই রক্ত কাশটা হতে পারে বা রক্ত কাশি হতে পারে। আমার কথা যদি বুঝতে অসুবিধা হয়, জুনাদ ভাই একটু আমাকে নক দিন। তো এই হেমোপটাইসিসের উপসর্গগুলো কি, সেটাও একটু আমাদেরকে জানতে হবে। তার কারণ আমরা যদি রোগটা সম্পর্কে না জানি, তাহলে এই মেডিসিনটা এই রোগে ব্যবহার করা হয়, আমরা অতটুকুই বুঝবো, কিন্তু ওষুধ আর ব্যবহার করা হবে না, ওষুধটা আলমারিতেই সাজানো থেকে যাবে। সেজন্য আমাদের রোগটা সম্পর্কে একটু জানতে হবে। এই রোগের প্রাথমিক উপসর্গ হলো অবিরাম কাশি, কাশতে থাকবে, এবং কাশিটি হবে খুবই শুষ্ক, ড্রাই কফ। এবং এটা ড্রাই কফের সাথে যদিও সামান্য মিউকাস যায়, সেই মিউকাসের সাথে রক্তের এক প্রকার দাগের মতো থাকবে। এই মানে মিউকাসটার মধ্যে দেখা যাবে যে লাল সুতা যে এরকম পেঁচানো থাকে, ঠিক ওই রকম ভাবে এই দাগগুলা থাকবে, ছিটে ফোঁটা থাকবে। এই কাশির সাথে আরেকটা ব্যাপার হচ্ছে তাদের বুকে ব্যথা থাকবে, এবং শ্বাসকষ্টও থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে, এবং জ্বরও থাকতে পারে। এটার রোগটা আমরা নির্ণয় করতে পারি চেস্ট এক্স-রে করার মাধ্যমে। আর এই একলাইফা ইন্ডিকার এখন প্রধান যে কি সিমটম গুলোর দিকে আমরা প্রবেশ করব, কেউ যদি চান একটু নোট করে নিতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ কি নোট রয়েছে এখন যেগুলো বলবো। মেডিসিনটা অত বড় নয়, কিন্তু যে কি নোট গুলো আছে এগুলো যদি মনে রাখতে পারি, আমরা অত্যন্ত সুন্দর করে এই মেডিসিনটা প্রয়োগ করতে পারবো। আমরা একটা ক্লাসে আসি, ক্লাস করি। ক্লাস করার উদ্দেশ্যটা কি আমাদের? উদ্দেশ্যটা হচ্ছে আমরা মেডিসিনটা শিখে আমরা যেন রোগীর ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। এখন আমরা একটা ক্লাস করলাম, অনেক লং ক্লাস। ক্লাস শেষে আমাদের কিছুই মাথায় থাকলো না। আমরা রোগীর ক্ষেত্রে প্রয়োগ করতে পারলাম না। তাহলে কিন্তু আমাদের একটু সমস্যা হয়ে যায়। আ সালমা আপা একটু যদি মিউট হইতেন, ওই একটু নয়েজ আসতেছে এখানে। আচ্ছা। তো এই কিনোট গুলো একটু আপনারা চাইলে আপনারা একটু নোট করে নিতে পারেন, আপনাদের অনেক কাজে লাগবে বলে আমি মনে করি। এই একলাইফা ইন্ডিকার সমস্ত কষ্টগুলি সকালের দিকে বাড়বে, সমস্ত কষ্টগুলি সকালের দিকে বাড়বে। এবং এখন যে পয়েন্টটা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ, নোট করে রাখেন। সকালবেলা এই রোগীগুলা বেশ দুর্বলতা অনুভব করবে, কিন্তু দিন যত গড়াবে
বেলা যত বাড়তে থাকবে এই রোগীগুলা সবল হতে থাকবে, তারা শক্তি সঞ্চয় করবে, তারা এনার্জেটিক হবে। কিন্তু সকালবেলায় কিন্তু এরা মারাত্মকভাবে দুর্বল থাকে, যেহেতু প্রথমে বলা হয়েছে সমস্ত কষ্ট সকালে বাড়ে। এবং এরা ধীরে ধীরে এদের ভিতরে একটা ইমাসিয়েশন দেখা দেয়, এরা শুকিয়ে যেতে থাকে। এদের কাশিটা একটু চাপ দিয়ে হয়। যদিও আমি অভিনয়টা সুন্দর করে করতে পারবো না, তারপরও আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে একটা চাপ দিবে নিচের দিকে, হ্যাঁ, এই একলাইফা ইন্ডিকা রোগীগুলা ঠিক এরকম ভাবেই এরা কেসে থাকে। হ্যাঁ, তো সেই সাথে এই কাশির সাথে তাদের বুকে একটা ব্যথা থাকবে। তারা ডাক্তারের কাছে এসে কমপ্লেন করবে, ডাক্তার সাহেব আমি সকালে কাশি, তখন আমার বুকে অনেক ব্যথা হয়। তো ডাক্তার বলবে আপনি কাশলে তো সাধারণত ব্যথা হয়ে থাকে। না ডাক্তার বাবু, ব্যথাটা আমার অনেক বেশি, অনেক বেশি। তো এবার আসি যে এরা তো আমরা প্রথমেই বলছি যে তার প্রথম বৈশিষ্ট্যটা কি, এরা হচ্ছে কাশির সাথে রক্ত যায়। তো রক্তের কালারটা আমাদেরকে জানতে হবে না? রক্তের কালারটা হচ্ছে ব্রাইট রেড, ব্রাইট রেড, একদম উজ্জ্বল, একদম উজ্জ্বল। এখানে আর কোনো কথা নাই, ব্রাইট রেড। কিন্তু এখানে আরেকটু মজার বিষয় হচ্ছে, বোঝার বিষয় হচ্ছে, সকালে এদের যে রক্তটা যাবে এই রক্তটা কিন্তু পরিমাণে অনেক অল্প, ছিটে ফুটের মতো, ছিটা ফোটা এক কথায়। কিন্তু রাতের বেলা এদের রক্তটা বেশি বের হয়ে থাকে। এবং এই মেডিসিনটা শুধু এই রক্ত সহ কাশির জন্য ব্যবহার করা হয় না। এই মেডিসিনটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ইসোফেগাস থেকে শুরু করে এবং এদের বুক জ্বালারও একটা প্রবণতা থাকে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। তো আমরা একটু রুব্রিক জেনে নেবার চেষ্টা করি। দেখেন যে সকাল এদের যে উজ্জ্বল লাল রক্ত হয়, আমরা ক্যান্ট রেপার্টরি থেকে যদি আমরা একটু দেখি এক্সপেক্টোরেশন, আমরা এই অধ্যায়ে যাব, তারপরে যাব ব্লাডি। এই ব্লাডি থেকে আমরা হচ্ছে যাব ব্রাইট রেড। দেখবেন সেখানে একলাইফা ইন্ডিকা থার্ড গ্রেডে আছে, যদিও থার্ড গ্রেডে আছে কিন্তু সেই আমরা এই ওষুধটাকে কিন্তু আমরা একটু চিন্তা করতে পারি। এবং এদের চেস্ট অধ্যায়ে যদি যাই, চেস্ট অধ্যায়ে হ্যামোরেজ। ঠিক আছে, আমরা এইভাবেও ক্যান্টাপাডোরি থেকে এই রুব্রিকগুলো একটু আপনারা চাইলে মোবাইল থাকলে মোবাইল থেকেও দেখে নিতে পারেন, সমস্যা নাই। এদের সকালবেলায় লাল রক্ত দেখা যায়, কিন্তু এখানে আরেকটু ব্যাপার আছে। সকালবেলায় লাল রক্ত যাবে, রাতের বেলায় কি লাল রক্ত যাবে? এদের রাতের বেলায় কালো চাপ চাপ রক্ত যায়, এটা মাথায় রাখবেন। কালো চাপ চাপ রক্ত যায় রাতের বেলায়। সকালের বেলায় এদের হচ্ছে সকালবেলায় রেড কালারের রক্ত যাবে, একদম ব্রাইট, খুবই উজ্জ্বল। কিন্তু সকালবেলায় রক্তটা হবে ছিটে ফোটা। আচ্ছা, রাতের বেলায় এদের কাশিটা একটু বেড়ে যাবে এবং দেখা যাবে যে জার্কিং কাশি, জার্কিং কফ, এটা কিরকম? ওই যে আমি প্রথমেই একটু বলছি, অভিনয় করে দেখাচ্ছি, এদের কাশিটা একটু চাপ দিয়ে এই যে কাশতেছে, এই কাশির সাথে তাদের শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠবে, জার্কিং, যেটা আমরা রেপার্টরি ভাষায় জার্কিং বলে থাকি। আচ্ছা, এবার এদের রাতের বেলায় এদের শরীরে কিন্তু ঘাম দেখা যাবে, ঘাম হবে। সন্ধ্যায় ঠিক সন্ধ্যায় মাগরিবের আজানের দিক থেকে সন্ধ্যার দিকে এদের শরীরের তাপমাত্রাটা একটু বেড়ে যাবে এবং বুকে একটা তীব্র থেকে তীব্র ব্যথা তার অনুভব করে থাকবে। এই একলাইফা ইন্ডিকা অনেক বড় মেডিসিন নয়, অনেক বড় মেডিসিন নয়, কিন্তু এই মেডিসিনটি এতটা গুরুত্বপূর্ণ, যারা ব্যবহার করেছেন বা ব্যবহার করেননি তারা আপনারা অন্ততপক্ষে সাজিয়ে রাখার জন্য হলেও এই মেডিসিনটি আপনার চেম্বারে আপনার তাকে রেখে দিবেন। এবং এই মেডিসিনটি কিন্তু
আরো কিছু ক্ষেত্রে ব্যবহার হয়, ওই যে বলছি এই ওষুধটি রোগীদের, এই যে যারা যে রোগীগুলা এই ওষুধের হবে তাদের পেটে জ্বালা পোড়া থাকবে, পেটটা না একটু ফাঁপা ফাঁপা থাকবে, এবং এদের স্টোমাকটা অনেক ভার ভার মনে হবে। ঠিক আছে, এই যে ছোট্ট একটি চিত্র তুলে ধরা হয়েছে এক লাইফা ইন্ডিকার, এই চিত্রর বাহিরে আসলে ইংরেজি বইগুলোতে আরো অনেক অনেক তথ্য থাকতে পারে, হয়তো ওই তথ্যগুলা আমার পড়ার সময় হয়নি, তবে একটি মেডিসিন ব্যবহার করার জন্য যতটুকু জানা প্রয়োজন বলে মনে করি আমি, হয়তো আশা করি সেই কি সিমটমগুলা আপনার আপনাদেরকে দিতে পেরেছি। তারপরেও যদি যারা একটু লেটে জয়েন করেছেন তারা হয়তো শুনতে পারেননি, আমাদের এই ক্লাসটি রেকর্ড হচ্ছে, ইউটিউব চ্যানেলে যাবার পরে সেই রেকর্ডকৃত ক্লাসটি আপনাদেরকে শেয়ার করা হবে। যেহেতু আরেকটু সময় আছে, আমি কি একটু 5 মিনিট সময় নিতে পারি আপনাদের কাছ থেকে? জি কাইন্ডলি জি বলবেন যদি। অবশ্যই, হ্যাঁ নিবেন, আচ্ছা অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, আমি যদি একটু সময় যেহেতু একটু অনুমতি পেয়েছি আমাদের শ্রদ্ধেয় সালমাপুর কাছ থেকে, তো আমি আপনাদেরকে আরেকটি ছোট মেডিসিন আমি একটু পড়িয়ে দিচ্ছি যেহেতু সময় আছে। ওই দিন আমি আমাদের গ্রুপেও দিয়েছি, তারপর আমি একটু পড়িয়ে দিচ্ছি। সেটা হচ্ছে রিউম, RHEUM, রিউম। এটাও খুবই ছোট মেডিসিন। এখন এই ছোট মেডিসিন গুলা কেন পড়াচ্ছি একটু আপনারা মাথা ঠান্ডা করে চিন্তা করেন। আমাদের মেটারমেডিকায় আমাদের নজরটা হচ্ছে অনেক বড় মেডিসিনের দিকে। যখন আমরা প্রথমে আমাদের যাত্রা শুরু করেন বড় বড় মেডিসিন দিয়ে, আমাদের বাপ দাদার আমল থেকে অনেক বড় বড় মেডিসিন পড়ানো হয়েছে, আমরাও সেই রাস্তায় হাঁটি। দেখা যায় কি, একটা মেডিসিন কয়েক পাতা পড়ার পরে এত বড় মেডিসিন আমাদের মাথায় আর কিছু থাকে না, তখনই আমাদের ভিতরে প্রয়োগ বিধির ক্ষেত্রে আমরা ঝামেলায় পড়ে যাই এবং আমাদের হতাশা দেখা দেয়। কিন্তু আমরা মেডিকা পড়ার সময় যদি ছোট ছোট মেডিসিন গুলো আগে আয়ত্ত করি, দেন আমরা বড়র দিকে আগাই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ছোট মেডিসিন গুলো কাজও ভালো করে। তো এই রিউ মেডিসিনটি আপনাদেরকে একটু সংক্ষেপে আমি করিয়ে দিচ্ছি। এই রিউ মেডিসিনটি মূলত প্রধানত বাচ্চাদের মেডিসিন, সদ্য ভূমিষ্ঠ বাচ্চা সহ অনেক সকল বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা যায়, তবে সদ্য ভূমিষ্ঠ বাচ্চাদের সমস্যায় খুব সুন্দরভাবে ব্যবহার করা যায়। বিশেষ করে আহ, যারা মানে আমি তো বলেছি যে বাচ্চা, সদ্য ভূমিষ্ঠ বাচ্চা থেকে সকল বাচ্চার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তবে বিশেষ করে শিশুদের দাঁত যখন উঠে না, দাঁত ওঠার সময় হয় বা দাঁত উঠতেছে, সেই সময়ে ওই শিশুরা যে সমস্যাগুলোতে ভুগে থাকে। আবার একটু শুনেন, ওই সময় শিশুরা যে সমস্যায় ভুগে থাকেন, সেই সমস্যাগুলোতে ইরিউমটা অনেক উপযোগী। এবং এই রিউমের সকল ধরনের স্রাব, সেটা ঘাম হোক, শরীর থেকে যে ধরনের ডিসচার্জ যাচ্ছে, সেই ডিসচার্জ গুলোতে একটা টক গন্ধ থাকবে। সেটাকে যদি গোসল করায় সাবান দিয়ে, তারপরেও টক গন্ধটা শরীর থেকে যেতে চায়। এবং এদের পাতলা পায়খানা যখন হয়, এই পাতলা পায়খানা বিশেষ করে যখন দাঁত উঠে, তখন যদি পাতলা পায়খানা হয়, দেখবেন ওই কিছুক্ষণ পরে ডায়াপারে যে পায়খানাটা লেগে আছে না, ওই পায়খানাটা দেখবেন কিছুক্ষণ পরে সবুজ হয়ে গেছে। এবং সেই পায়খানা থেকেও এক ধরনের টক গন্ধ আসতে পারে। এরা ওই খিটখিটে মেজাজের হয়, বিশেষ করে রাতে এদের পেট ব্যথা হয়, তখন এরা কান্না করে। আমরা জেনেছি যে জেলাপার শিশুরাও রাতের বেলা চিৎকার করে কাঁদে, দিনের বেলায় শান্তিতে ঘুমায়। তো এই মেডিসিনের রোগীটাও শিশুরাও রাতের বেলায় কাঁদে, কিন্তু জেলাপার মতো নয়, এরা কাঁদে এদের পেট ব্যথা করে এই জন্য। তখন যদি এই বাচ্চাদেরকে হাতে কিছু দেন, আহ খেলতে দেন, তখন তার খেলাধুলা পছন্দ ইয়া হবে, ইনশাল্লাহ। হচ্ছে মাইক্রোফোন একটা অফ করলে একটু ভালো হতো আর কি। জি জি জি। তো হচ্ছে এই রিউম মেডিসিনের এরা মলবেগ, এরা যখন পায়খানা করবে না, এই পায়খানা করার সময় চিৎকার করে কাঁদবে। তাই বলে ওই যে অ্যানাল ফিশার হয়েছে, পাইলস হয়েছে, ওইটা আগেই ভাবার দরকার নেই, বাচ্চাটা কেন কাঁদে সেই বিষয়গুলো একটু আমাদেরকে বুঝতে হবে। এবং শিশুরা আহ সারা রাত একটু ছটফটানি করবে, কাঁদবে। কেন কাঁদবে? এদের রাতের বেলায় এদের পেট ব্যথা করানোর সময়। হ্যাঁ, তো এটা একটু খেয়াল রাখবেন, জেলাপার সাথে গুলিয়ে ফেলা যাবে না।
এবং এদের মাথার চামড়ায় ঘাম হয়, অনবরত ঘাম হবে, বেশি পরিমাণে ঘাম হবে, ঘুমিয়ে থাকুক, জেগে থাকুক, চুপ থাকুক, শান্ত থাকুক, সব সময় এদের মাথার চুল ভেজা থাকবে। তাতে কখনো টক গন্ধ থাকতেও পারে, আবার টক গন্ধ নাও থাকতে পারে এই ব্যাপারটাতে। তো এরা একটু চতুর প্রকৃতির হয়, চালাক প্রকৃতির হয়। স্বাভাবিকভাবে এই এই দেখবেন রিউমের যে বাচ্চাগুলো আছে না, অনেক বাচ্চা যখন খেলাধুলা করে, এই রিউমের বাচ্চাগুলো একটু দূরে দাঁড়িয়ে থাকে, এরা খেলতে চায় না, সবার থেকে একটু ব্যতিক্রম, এরা একটু আলাদা, এরা খেলতে চায় না, খেলাটা এদের পছন্দ নেই, স্বাভাবিকভাবে এরা খেলতে চায় না, এটা মাথায় রাখবেন। এবং এদের মুখে অতিরিক্ত লালাস্রাব হবে, মাকসলের মতো অতিরিক্ত লালাস্রাব হবে, কিন্তু মাকসলের মতো দাঁতের ছাপ এদের জিহ্বায় থাকবে না, এটা একটু মাথায় রাখবেন। এবং এরা বিশেষ করে যখন এরা ঘুমাবে, তাদের মুখে এবং মাথায় ঘামটা একটু বেশি হবে, তাদের মুখে এবং মাথায় ঘামটা বেশি হবে। এই জিনিসটা খুবই গুরুত্বতার সাথে একটু মনে রাখবেন। তো আমি আর সময় নিচ্ছি না, 20 মিনিট সময় নিলাম। আহ, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, সালমা আপুর অ্যাব্রোটানাম শেষ করার পরে শেষের দিকে একটু সময় দেওয়া হবে, আপনারা কোয়েশ্চেন করবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। চলো। অনেক সুন্দর আলোচনা হয়েছে। এখন ক্রস আমরা আলোচনা করতেই পারি। বিডি জামান স্যার আছেন, স্যার একটু আলোচনা করেন। হচ্ছে আমি আমি একটু বিজি আছি, আপনারা দুঃখিত, আপনারা ইয়া করেন। সকলকে শুভেচ্ছা এবং সালাম। আমি আমার একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ইনবক্সে, আমাকে কেউ অ্যাড করতে পারেন আমার। যাই হোক, আপনারা আলোচনা চালা যান, আমি একটু ব্যস্ত আছি। হ্যাঁ, আমরা হলো রিউমের কম্পেয়ার যে মেডিসিন গুলো আছে সেই মেডিসিন নিয়ে তাসলিম ভাই একটু যদি বলতেন, যেমন ম্যাককার, ক্যামোমিলা, কোলোসিন, হিপার, কমপ্লিমেন্টারি হিসেবে আচ্ছা ম্যাককার আচ্ছা, জি বলতে। জি জি জি, হ্যাঁ আপু একটা সুন্দর কথা বলেছেন। রিওমের যে ক্যামোমিলার কথা বলেছেন, ম্যাগনেসিয়া কার্বের কথা বলেছেন। আসলে আমি ওইভাবে প্রিপারেশনটা নেই, তারপরে একটু বলে দিচ্ছি। ক্যামোমিলার যে বাচ্চাগুলো আছে, এই ক্যামোমিলার বাচ্চাগুলো দাঁত ওঠার সময় এরা মানুষকে কামড়াতে চায়, অনেক সময় থুতু ছিটায় এরা, হ্যাঁ। কিন্তু রিউমে কিন্তু এরা থুতু ছিটাবে না বা কামড়াতে চাবে না। বিশেষ করে দাঁত ওঠার সময় ক্যামোমিলাও একটা সুন্দর মেডিসিন। তো কিছুদিন আগে আমার চেম্বারে একটা পেশেন্ট আসে। আমার অ্যাসিস্ট্যান্ট সহযোগী নাইম এখানে আছে, ও ছিল আমার চেম্বারে। তো বাচ্চাটার প্রথম ছিল যে, বাচ্চার মা এসে বলতেছে বাচ্চাটা কিছুদিন যাবত সবাইকে কামড়াইতে চায়। তো জুনায়েদ ভাইও ঘটনাটা জানে, জুনায়েদ ভাইয়ের সাথে আমি শেয়ার করেছি। তো বাচ্চাটা জ্বর নিয়ে আমার চেম্বারে আসে। তো আমি প্রথমে সম্ভবত তাকে বেলাডোনা প্রয়োগ করেছিলাম, কিন্তু রেজাল্ট আসেনি। তারপরে একদিন পর যখন নিয়ে আসে, তখন ওই কামড়ানোর বিষয়টা বারবার বলতেছিল। তখনই আমার এই ক্যামোমিলার কথাটা মনে পড়ে। তখন আমি তাকে ক্যামোমিলা দিই, ক্যামোমিলা খাওয়ার আধা ঘন্টার মধ্যে তার জ্বর থেমে যায়। এবং পরবর্তীতে খবর নিয়ে জানা গেছে এই বাচ্চাটা বেশ সুস্থ আছে, অথচ বাচ্চাটার এত তীব্র জ্বর ছিল এবং সে সবাইকে কামড়াতে চাইতো এবং মানে থুতু ছিটাইতো। ঠিক আছে, কিন্তু রিউমে এই ধরনের ব্যাপারগুলো হয় না। আর ওই যে বিশেষ করে আমি যে এক লাইফে ইন্ডিকা পড়িয়েছি, এক লাইফে ইন্ডিকার মধ্যে আপনারা মিলিফুলিয়ামেও কিন্তু টকটকে রক্তের কথা বলা হয়েছে, টকটকে রক্ত হবে। কিন্তু মিলিফুলিয়াম কিন্তু এরকম হবে না যে সকালে ছিটা ফোটা রক্ত বের হবে, রাতের বেলায় কালো চাপ চাপ হবে, এটা মিলিফুলিয়ামে নাই। এটা কিন্তু এক লাইফা ইন্ডিকার একটা নিজস্ব বৈশিষ্ট্য। আরেকটা আহ, ব্যাপার হচ্ছে যে আমরা বলেছি এখানে বুকে ব্যথার কথা এক লাইফে ইন্ডিকা, তাই না? তো বুকে ব্যথা তো আমাদের ব্রায়োনিয়াতেও হয়, কিন্তু ব্রায়োনিয়ার যে বুকের ব্যথাটা হয় সেটা হচ্ছে সূচবিদ্যবোধ ব্যথা। তো এটা আমাদের এক লাইফা ইন্ডিকাটে কিন্তু সূচবিদ্যবোধ ব্যথা হবে না, এটা চাপ ধরা একটা ব্যথা হবে। রোগীটি বলবে আমার সমস্ত বুকটা না চেপে আছে। ঠিক আছে। তো আরো নেক্সটে আমি আরো বিস্তারিত এগুলো নিয়ে আরো বড় ধরনের আলোচনা আমি সালমা আপা আপনাদের সাথে করব, এবং প্রতি সপ্তাহে আমরা 2টা মেডিসিন রাখবো। তো আপা আমি শুনি আপনার কথা, হ্যাঁ। আপনি যদি কোনো কোনো কিছু অ্যাড করার থাকে আপনি একটু বলেন। আমি জুনিয়র মানুষ, যতটুকু পারলাম বললাম, আমি শুনি আপনার কাছ থেকে।
জুনায়েদ ভাই, আপনি যদি ফ্রি থাকেন একটু চালিয়ে নেবেন, হচ্ছে যে ই করে উপস্থাপনা করে সালমা আপাকে স্পিকারটা দিয়ে দেন। হ্যাঁ, আমি আসলে স্পিকার অন করি নাই। আহ, আমরা এই উদ্যোগটা আসলে তাসলিম ভাই নিয়েছেন যে আমরা আসলে একটু আলোচনা করি, আলোচনা করতে করতে যদি কারো কাছে ফলপ্রসূ মনে হয় আমরা কিন্তু এটা দিনে দিনে আরো বেশি কার্যকরী হিসেবে ব্যবহার করতে পারবো। আর এটা একটা ভালো উদ্যোগ। শিখার মতো যদি অল্প একটু শিখতে পারি তাহলে আলোচনা থেকে এটা এটুকুই আমাদের জন্য অনেক কাজের। আর যার যার মেধা থেকে, তার যার যার চেষ্টা থেকে সে তাকে কাজে লাগাবে। ছোট ওষুধ কিন্তু কখনোই ছোট না। যখন আপনার একটা পেশেন্ট আপনার চেম্বারে আসবে, একালেফে ইন্ডিকা না দেওয়ার কারণে যদি সে সুস্থ না হয়, আর এটা দেওয়ার জন্য যদি সে অনেক উপকৃত হয়, তাহলে গুরুত্ব কিন্তু সব মেডিসিনেরই এক। এটা আমি মনে করি। তবে আমাদের এই ছোট ছোট ওষুধগুলো আমাদেরকে সমৃদ্ধ করবে, আমাদেরকে অনেক বেশি কনফিডেন্ট বাড়িয়ে দিবে। আর এগুলো তো অর্গানিক মেডিসিনও বলা যায়। যেমন ধরেন, এটা ধরেন বুকের কফের জন্য, কাশির জন্য এই এই ওষুধগুলোকে কখনোই আমরা ছোট করে দেখব না। আমার খুব ভালো লেগেছে যে তসলিম ভাই এরকম একটা উদ্যোগ নিয়েছে। অ্যাব্রোটেনাম নিয়ে একটু আলোচনা করি। অবশ্য আমার এটা খুব বেশি দখলদারিত্বে নাই, আমি সারাদিন আজকে একটু পড়তেও পারিনি, তারপরেও আমরা সবাই অ্যাব্রোটেনাম সম্বন্ধে জানি। অ্যাব্রোটেনাম ওষুধটা ইউরোপজাত একটা লতা বিশেষ থেকে এসেছে। এটা আসলে শিশুদের শীর্ণতা বা রোগান্তর প্রাপ্তি বা ম্যারাসমাস, মেটাস্টেটিস মেটাস্টেসিস অবস্থা থেকে এটার ব্যবহার বেশি হয়। অ্যাব্রোটেনাম শরীরের শীর্ণতা বা বিশেষ করে পা দুটো বেশি শীর্ণতা দেখা যায়, উদরাময় বন্ধ হয়ে বাতরোগ হলেই কিন্তু অ্যাব্রোটেনামের ব্যবহার দেখা যায়। এটা কিন্তু আমাদের খুব খেয়াল করতে হবে যে উদরাময় বন্ধ হয়ে বাতরোগ দেখা দিলে এটা মেটাস্টেটিসের একটা বড় লক্ষণ। একটা রোগ চাপা পড়ে আরেকটা রোগের লক্ষণ, ওইটা চাপা পড়ে আরেকটা রোগের লক্ষণ। এরকম কিন্তু অনেক ওষুধ আমাদের মধ্যে আছে। যে- যেমন হলো বাত এবং আমাশয় এবং উদারাময় যদি একটা বন্ধ হয়ে আরেকটা হয়, সেখানে আমরা কিন্তু তুলনা করছি, অ্যান্টিমক্রুড ব্যবহার করতে পারি। এর সাথে আছে সিমিসিফুগা এবং ক্যালিবাইক্রম। চর্মরোগ চাপা পড়িয়া উদারাময় হলে মেজেরিয়াম এবং সালফার। চর্মরোগ চাপা পড়িয়া যদি হাঁপানি হয় তাহলে অ্যাপিস, আর্স বা কার্বোভেজ আমরা ব্যবহার করতে পারি। আমার কাছে আরো এরকম কিছু ওষুধের নোট ছিল, কিন্তু আমি অল্প সময়ের জন্য আসলে খুঁজে বের করতে পারিনি। এরপরে যদি আলাপ আলোচনা সাপেক্ষে যদি কখনো আমি আনতে পারি বা প্রয়োজনে আমি খুঁজে বের করে দিব আপনাদের। অ্যাবোটেনামের বালকদের নাক হইতে রক্ত পড়ে, বালকদের হাইড্রোসিলও দেখা দেয় এবং উদরাময়ের পরে কিন্তু আহ, শুষ্কতা দেখা যায়। এরা খুব অসুস্থ হয়ে যায়। শিশুদের নাভি থেকেও রস ঝরে, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে শিশুটা ভূমিষ্ঠ হওয়ার পরে যদি নাভি না শুকায়, গোড়া থেকে রক্ত পড়ে বা ভেজা থাকে বা ফুলে যায়, প্রথমে কিন্তু আমরা অ্যাবোটেনাম দিয়ে দেখব। আর ইনফ্লুয়েঞ্জার পরবর্তী পর্যায়ে যে দুর্বলতা, এক্ষেত্রে কিন্তু অ্যাবোটেনাম খুব ভালো কাজ করে। আর যারা অ্যাবোটেনামের রোগী তারা কিন্তু খুবই গরম পছন্দ করে এবং এরা ভয়ানক রাগে এবং খিটখিটে এবং উৎকণ্ঠাযুক্ত হয়। এরা কিন্তু ক্রুড হয়, ক্রুড আচরণ অত্যন্ত ওদের খারাপ হয়, নিষ্ঠুর প্রকৃতির হয়ে থাকে। এরপরে এর সাথে আমরা এই অ্যাব্রোটেমের রোগী কিন্তু প্রচুর খায়, কিন্তু সর্বাঙ্গীন তার শীর্ণতা, বিশেষ করে তার নিচের দিকে অনেক বেশি শীর্ণতা দেখা দেয়। এক্ষেত্রে আমাদের ন্যাট্রামিউরও আমরা পেয়ে থাকি। ডাক্তার কেন্ট বলেন, শীর্ণ শিশুদের নাক দিয়ে রক্ত পড়া, অন্ডকোষ ফোলা বা নাক দিয়ে রস পড়াকে এই অ্যাব্রোটেনাম ভালো করে থাকে। অ্যাব্রোটেনামের রোগী অনেক রাগী, মেটাস্টেটিস। আমি একটা রোগী দেখেছিলাম, সেটা আমার ক্লাসমেট, সে কিন্তু এমবিবিএস ডাক্তার। পাইলস, অর্শরোগের সে ক্রনিক চিকিৎসা করেছিল, ইঞ্জেকশন দিয়েছিল। চিকিৎসা করার পর অনেকদিন পরে হঠাৎ করে শুনি যে সে কথা বলতে পারছে না, তাই ফ্যাস ফ্যাস করে কথা বলছে, তার ভোকাল কর্ডের ভিতরে ফেটে গেছে। যখন এটা নিয়ে আমরা খুব বিচলিত হয়ে সবাই তাকে দেখতে গেলাম, আমি তাকে বললাম, তুমি আমার কাছ থেকে একটা ডোজ ওষুধ খাও, এটা তোমার চাপা পড়ে এটা হয়েছে। আমি তাকে প্রথম অ্যাব্রোটেনাম 1 এম দিই। 1 এম দিয়ে তারপরে তার লক্ষণ ভিত্তিক কিছু ওষুধ দিয়েছিলাম। সে কিন্তু এখন সম্পূর্ণ সুস্থ, সে কিন্তু ফোনেও কথা বলতে পারতো না। আমার কিন্তু এটা খুবই মনে পড়ে।
আর একটা জায়গায় আমার পাইলস চাপা পড়ে যে আমার আর একটা ক্লাসমেটের টনসিলের টিউমার হয়েছিল। ও টিউমার অপারেশন করে আবার হয়। ও আমাকে বলে যে বলতো কি করি, টিউমার নিকে তো পাচ্ছি না। তাই বললাম তোর কি পাইলস হয়েছিল? তা বলে হ্যাঁ 2002 সালে পাইলস হয়েছিল, অপারেশন করছিলাম, তাতেও হয় নাই, তারপরে অনেক বেশি ওষুধ খেয়ে ইঞ্জেকশন দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দিই। তখন আমি বললাম তুই চেক করা, তোর কি ক্যান্সার হয়ে গেছে? আসলেই তার ক্যান্সার হয়ে গেছে। সে কিন্তু আমার আর চিকিৎসা নেয়নি, তার অবস্থা এখন ভালো না। সে ইন্ডিয়া থেকে চিকিৎসা করেছে, কেমো দিচ্ছে, কিন্তু তার অবস্থা এখন ভালো না। এটা আমাদের ব্যর্থতা যে আমরা তাকে বুঝাইতে পারি নাই যে হোমিওতে তোমার এখান থেকে অনেক ভালো চিকিৎসা আছে। এটা হলো অ্যাব্রোটেনাম। এই কারণে আমাকে কিন্তু অ্যাব্রোটেনাম দিতে আসলে রুগী দেখলেই, আর অ্যাব্রোটেনামের রুগী তো আসলে একটু বুড়ো দেখতে হয়, বয়সের থেকে অনেক বেশি এজেড দেখা যায়, দেখলেই তার তার দিকে কিন্তু আমি এইভাবেই দৃষ্টি দিয়ে দেখি। আর এরা প্রচুর খায় দেয়, তথাপি দিন দিন শুকিয়ে যায়, পাকযন্ত্রের বেদনা ও দুর্গন্ধযুক্ত বমন থাকে, এবং উদরাময় এবং কোষ্ঠকাঠিন্য পর্যায়ক্রমে হতে থাকে। আর বৃদ্ধ যারা বয়স্ক লোক তাদের আজীর্ণ রোগের সহিত হৃৎপিণ্ডের পীড়াও এখানে দেখা যায়। আর অ্যাসিড বেনজোইক ব্রায়োনা এর সাথে বাতরোগে আমরা তুলনা করতে পারি। আবার আইডিয়ামের সাথেও কিন্তু এর একটা তুলনা আছে। আইডিয়াম যেমন দিন দিন খাবে, শুকিয়ে যাবে, এরকম আমরা আইডিয়ামের সাথে তুলনা করতে পারি। আর এখন আপনারা সবাই মিলে একটু উন্মুক্ত আলোচনা করেন, কিন্তু আমার এই পর্যন্তই আসলে বলার মতো, আরো বলার দরকার ছিল, কিন্তু একটু সীমাবদ্ধতা আছে। তো তাসলিম ভাই। ধন্যবাদ সালমা আপাকে সুন্দর একটা আলোচনা করার জন্য। আমি যতটুকু চেষ্টা করি একটু অ্যাড করার জন্য। আর এটা হচ্ছে যে অ্যাব্রোটেনামের যে রোগীগুলো আছে তাদের যে হেড, মাথাটা, বিশেষ করে এদের ম্যারাসমাস, তাদের ঘাড়টা খুব দুর্বল হবে এবং ক্যান নট হোল্ড ইট আপ, সে সোজা করতে পারে না। শরীরের শীর্ণতা তো আছেই শিশুর, তাদের ঘাড়টা খুব দুর্বল হবে, এরা মাথা সোজা করে ধরে রাখতে পারে না। তো এটার জন্য, এবং এদের মুখ যেটা হবে বিশেষ করে বাচ্চা, কিন্তু এদেরকে দেখলে মনে হবে যেন আরো বৃদ্ধ, হ্যাঁ, অনেকটা বুড়োদের মতো হবে। এবং এদের চেহারাটা অনেক ফ্যাকাশে হবে, এবং স্কিনের যে ফেস, ওইটাতে কুচকানো কুচকানো একটা ভাব থাকবে, হ্যাঁ। তো এটা একটু খেয়াল রাখতে হবে অ্যাব্রোটানামে। এবং অ্যাব্রোটানামের আরেকটা ব্যাপার হচ্ছে, বিশেষ করে তাদের ডায়রিয়াটা যদি চাপা পড়ে, সেখান থেকে কিন্তু তাদের বাতের একটা সমস্যা হয়। তো বাতের সমস্যা হলে তা আমরা একটু খেয়াল করে দেখবো যে তাদের ডায়রিয়াটা সাবপ্রেশন করা হয়েছিল কিনা কোনো অ্যালোপ্যাথি চিকিৎসার মাধ্যমে। ঠিক আছে। তো এবং এদের আরেকটা, আমরা যদি এক্সট্রিমিটিস দেখি, এদের এদের পেইনফুল কন্ট্রাকশন থাকবে অফ দ্য লোয়ার লিম্ব ফ্রম ক্রাম্পিং। আমরা জানি যে অনেকেই বলে আমাদেরকে যে আমার পাটা না পাকা হয়ে আসতেছে, এবং আমার পায়ের যে মাসেলটা আছে না, মনে হয় যে কামড় দিয়ে ধরে আছে। তখন দেখবেন অনেকে ঘুমের মধ্যে বলে আমাকে একটু বাঁচাও বাঁচাও বাঁচাও, কি হয়েছে কি হয়েছে, আমার পাটা না কেমন জানি বাঁকা হয়ে আসতেছে, আমার পাটা না কেমন যেন চেপে ধরতেছে, আমার পায়ের মাসলটা শক্ত হয়ে গেছে। তখন দেখবেন যে ওইখানে একটু চেপে চেপে দিলে তার ভালো লাগে, বা বা অনেক সময় একটু নখ টখ টান দিলে এটা ভালো লাগে। তো এটা এই এক্সট্রিমিটিস পাবেন অ্যাব্রোটোনামের, সেটা হচ্ছে পেইনফুল কন্ট্রাকশন হবে, তাই ক্রাম্পিং হবে। তো এটা একটু থাকবে, এটা একটু খেয়াল রাখবেন। এবার হচ্ছে এদের মধ্যে আমাদের সালমা বত অনেক সুন্দর সুন্দর কথা বলেছে। তো এই হ্যালো, যে আসসালামু আলাইকুম। চামড়াটা থাকে, ইয়া জি। হচ্ছে বলছিলাম যে ওই যে একটা বোন, উনি একটা কি যেন রোগ নিয়ে ইনবক্সে দেখেন যে উনি একটা কি যেন বলতে যাচ্ছে, সময় আছে উনি? আহ, আহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এখনই আমি শেষ করে দিব, তারপরে ওই বোনের আলোচনায় আমরা যাব, যেহেতু আমাদের কাছে পর্যাপ্ত সময় আছে। তো আমি 5 মিনিট একটু সময় নিব, 5 মিনিট বা 2 মিনিট। তো এদের যে শিশুরা, এরা হচ্ছে ম্যারাথনের কারণে তো শুকিয়ে যাবে। বিশেষ করে বলা আছে স্পেশালি তাদের লেগটা, তাদের পাটা না অনেক শুকিয়ে যায়। এটা তো আমাদের সালপাবা বলছে, তারপর আমি রিপিট করছি যেন আপনাদের মনে থাকে, হ্যাঁ। তো আমরা ক্যান্ট রেপার্টরি থেকে যদি আমরা একটু এই রুব্রিকটা দেখতে চাই, তাহলে কিভাবে যাব? আমরা এক্সট্রিমিটিস অধ্যায়ে যাব। যাদের কাছে রেপার্টরি বই আছে আপনারা একটু খুলে দেখতে পারেন। এক্সট্রিমিটিস অধ্যায়ে যাব, তারপরে যাব ইমাসিয়েশন, হ্যাঁ। ইমাসিয়েশন মানে শীর্ণতা।
শীর্ণতা, তারপরে আমরা লেগে যাব, তার মানে তাদের পাটা শুকিয়ে যায়। এবং আমরা এখানে আরেকটা রুব্রিক দেখতে পারি, জেনারেলিটিসে গিয়ে ক্যান্ট রেপার্টরি বই যাদের কাছে আছে তারা খুলে দেখুন জেনারেলিটিস, তারপর আমরা যাব ইমাসিয়েশন, তারপরে যাব চিলড্রেন ম্যারাসমাস। হ্যাঁ, তো আমরা ওখান থেকেও এই রুব্রিক গুলা একটু যাচাই বাছাই করতে পারি। এবং এদের যে মেন্টাল সিমটম গুলা কেমন হতে পারে, ওই যে সালমাপা বলছে এরা খিটখিটে, খুব রাগী, ক্রোধান্বিত। তো এদের একটা যদি উদাহরণ দেই, ধরেন দুইটা বাচ্চা, অ্যাব্রাটা নামের একটা বাচ্চা, আর ধরেন অন্য আহ, একটা সাধারণ বাচ্চা। তো অ্যাব্রাটা নামের বাচ্চা বলবে, ওই সাধারণ বাচ্চাকে বলবে, এ চল আজকে সাঁতার কাটে আসি, সাঁতার কেটে আসি। তো যখনই সাঁতার দিবে, তো অ্যাব্রাটা নামের বাচ্চা কি করবে, হিংসাত্মক বশত, রাগ বশত, কিটকিটে মেজাজ বশত, এবং সে কি করবে, ওই অন্য বাচ্চাকে পানির মধ্যে ঘাড় জাতাতে ধরবে, চুবিয়ে মারবে। মানে জাস্ট এটা একটা উদাহরণ। এরা মানে এমনই খিটখিটে এবং উগ্র মেজাজের হয়, এরা কারো গলায় ছুরি চালিয়ে দিতেও এরা দ্বিধাবোধ করবে না। ঠিক আছে। এবং এদের ফিজিক্যাল জেনারেলে যেটা সালমাপু বলেছে যে এরা অনেক ভালো 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 খাবার দাবার খায়, তারপরেও না তাদের শরীরটা শুকিয়ে যায়। তো এটা আমরা যদি একটু ক্যান্ট রেপার্টরি থেকে একটু দেখতে চাই, তাহলে আমরা যাব স্টোমাকে যাব, তারপরে আমরা যাব অ্যাপেটাইট। অ্যাপেটাইটে গিয়ে আমরা দেবো রেভেনাস। এই রেভেনাস শব্দের অর্থ হচ্ছে খুবই ক্ষুধার্ত। হ্যাঁ, অনেক রাক্ষসে ক্ষুধা থাকে। রেভেনাস শব্দের অর্থ হচ্ছে রাক্ষসে ক্ষুধা। আমরা স্টোমাকে যাব, অ্যাপেটাইটে যাব, তারপরে আমরা রেভেনাসটা দেখব। তারপরে আমরা ক্যানাইন এক্সেসিভ দেখতে পারি, ম্যারাসমাস উইথ। হ্যাঁ, তারপরে আমরা আরেকটা দেখবো, স্টোমাক, অ্যাপেটাইট, রেভেনাস, ক্যানাইন এক্সেসিভ, ইমাসিয়েশন উইথ। একটা হচ্ছে ম্যারাসমাস উইথ, মানে আরেকটা হচ্ছে ইমাসিয়েশন উইথ। আহ জুনায়েদ ভাই বলেন ভাই। এটা এটা একটা একটা সুন্দর কথা বলছেন। আপনারা যদি চান আমি একদম বই বের করে আমি বলতে পারি, অথবা যাদের কাছে বই আছে বই খুললো। আমার কাছে আসলে অ্যাকচুয়ালি এখানে বই নাই, তো বই থাকলে আমি দেখে দেখে সবকিছু বলতাম। আর আমার প্রবলেমটা হচ্ছে আমার ওই যে ওই রুমটাতে আপনার নেট পায় না, আমি ওই যে বাহিরে বসে ক্লাসটা দিচ্ছি। ঠিক আছে, তো বই থেকে দেখে নিবেন। আর আপনারা যদি চান তাহলে আমার একটু কষ্ট হবে, আমি বই থেকে বলে দিতে পারবো, অসুবিধা নাই। সব তো আর মুখস্থ, অতগুলো মেডিসিন মুখস্থ করা যায় না, বলতেও পারি না। তো এই হইলো এবং এদের চামড়াটা ফ্লেভেলি হবে। হ্যাঁ, লুজ হবে। এদের চামড়াটা মনে হবে যে বুড়ার মতো, টান দিলে লম্বা হবে, লুজ, মানে ভিতরে মনে হয় মাল মশলা নাই। ফ্লেভেলি, হ্যাং লুজ। হ্যাঁ, লুজ হবে। তো এই হলো একটা অ্যাব্রোটা নামের মোটামুটি একটা জিনিস ফোটাই তোলার চেষ্টা করছে আমাদের আপা। এবং এদের পর্যায়ক্রমে রোগ, একটা রোগ সেরে একটা আরেকটা রোগ দেখা দিবে চাপা পড়ে। এরকম পর্যায়ক্রমে রোগী এসে কমপ্লেন করে যে আমাদের এই রোগটা সারার পরে আমার ওই রোগটা হয়েছে, ওই রোগটা সারার পরে ওই রোগটা হয়েছে, তাহলে কিন্তু একটু অ্যাপ্রোটোনামের দিকে আমরা একটু নজরটা রাখতে পারি। ঠিক আছে। তো যাই হোক, আমি আর সময় নিচ্ছি না। জুনায়েদ ভাই ক্যারি অন। কে কে যেন কোশ্চেন করছে, আমরা একটু সবাই মিলে কোশ্চেনটা নিতে পারি। বা জুনায়েদ ভাই চালিয়ে যান। জি, আসসালামু আলাইকুম। আমি জানতে চাচ্ছি, আমার একটা রোগী ছিল, ওনার হলো সিজার করে একটা বেবি হয়েছে, 2 বছর 5 মাস হলো। তো এখন আবার আরেকটা কনসিভ হয়েছে, 8 মাস চলতেছে। এখন আলট্রাসাউন্ড করাইছে, ওনারা বলতেছে আবারও সিজার করা লাগবে। এটা কি হোমিওতে কোনো কি ওষুধ খাইয়ে নর্মাল করার ইয়ে আছে নাকি? এক নম্বর কথা হলো, ডাক্তার 8 মাস বয়সে কেন বলেছে এটা শুনতে হবে। মানে বলতেছে তার পজিশন ঠিক নাই, ই হয়েছে এটা। পজিশন পজিশন বাচ্চার যদি 39 সপ্তাহ না আসে, তার পজিশন যখন, এখন তো পজিশন ঘুরবে, বাচ্চা তো স্থির থাকবে না। সে পজিশন করার চেষ্টা করছে, তারা এই কথা বলতে পারে না। তারা যদি বলতে পারে, প্লাসেন্টা যদি নিচে থাকে, বাচ্চা যদি ব্রিজ পজিশনে থাকে, তাহলে কি এটা বলতে পারে। কিন্তু এটা তো এখনই বলার কথা না, তার রিপোর্টটা দেখতে হবে। আর এখন তো হসপিটালে গেলে সিজারের মাথায় রেখেই তারা তো কথা বলে। এটা এটা ভাবতে হবে। আর মনোবল অনেক বেশি রাখতে হবে যে আমার
নর্মালি বাচ্চা হবে। ফার্স্ট বাচ্চা সিজার হয়েছে, সেকেন্ড বাচ্চা কিন্তু নর্মাল হয়েছে, থার্ড বাচ্চাও নর্মাল হয়েছে। এখন কিন্তু এগুলো রেকর্ডগুলো আমাদের কাছে আছে। যে হসপিটালে গেছে উনি বলছে সিজার করানোর 4 বছর পরে হয়তো নর্মাল করার একটা থাকে, কিন্তু আপনারা তো 2 বছরের মাথায় বেবি নিছেন, এখন এটা আবারও সিজার করতে হবে, এরকম এখন নর্মাল আর হবে না, এরকম একটা আশ্বাস দিচ্ছে। এখন তারা ভয় পেতেছে, এখন বলছে যেহেতু 2 মাস উনি টাইম এরকম দিছে 8 মাস তো। এরকম এরকম কোনো কথা নাই, এরকম কোনো কথা নাই। কারণ কি, একটা সিজার করার 4 বছর পরে নর্মাল হবে আর 2 বছর পরে হবে না, ডিফারেন্সটা কি আসলে? টিস্যু লেভেল, সেল লেভেল, বা পেটের ওখানে আমাদের যে আহ, কাটা হয় সেটা, সেটা তো জোড়া লেগেই গেছে। তাহলে এখন এটা হবে না কেন? এটা আসলে পেশেন্টের মন ভেঙে দেওয়া বলে এটাকে। তা আমি সেটাই আশ্বাস দিছি যে আপনারা মনোবল রাখেন, ইনশাল্লাহ নর্মালি হতে পারে। আর উনি বলতেছে হোমিও খাইতে চাইতেছে, এখন এই 2 মাসে কি হোমিও খাওয়া সম্ভব? হ্যাঁ, নর্মালের সম্ভব। জন্য কি তাই করতে হ্যাঁ, পারে? সম্ভব। লক্ষণ ভিত্তিক ওষুধ দিতে হবে ও, তাকে। জি। টেকিংটা করে তাকে লক্ষণ ভিত্তিক ওষুধ দিতে হবে, দিলে তো সম্ভব। হুম, ঠিক আছে, ধন্যবাদ, এটাই জানার ছিল। আরো কেউ কিছু যদি বলতে চান বলেন। ডাক্তার বিডি জামান স্যার কি ফ্রি হয়েছেন? স্যার যদি একটু অ্যাড করতেন, যদি ফ্রি হয়ে থাকেন। আর ফ্রি না হলে তো কিছু করার নাই। আমরা বিডি জামান স্যারের একটু কিছু শুনতে চাই স্যারের কাছ থেকে। আর কারো যদি কিছু বলার থাকে বলেন, সালমা আপা আছে, বিডি জামান স্যার আছে, সিনিয়ররা আছে, আপনাদের উত্তর দিবে। কারো কোনো ইয়া কোশ্চেন থাকলে বলতে আপনারা পারেন। কি মোডালিটি নিয়ে কথা বলছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলছি মোডালিটি নিয়ে কথা বলছেন কি? এই অ্যাব্রোডাইনামের রাজবৃদ্ধি নিয়ে কথা বলছেন? না 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 না, বিডি জামান স্যার এই মোডালিটি টেস্টটা আপনি একটু শেয়ার করেন, হ্যাঁ? আচ্ছা, মানে আমরা সবাই জানি মোটামুটি যে অ্যাগ্রাভেশনের এটা হয় ওটস ফর্ম, যেটা আমরা ওটসে বলি আবার অ্যাগ্রাভেশনে বলি। তো যাই হোক, এটা কোল্ড এয়ার এবং কোল্ড উইন্ডে আর কি। হ্যাঁ, তো আপনার সাবস্টেশন অফ ডিসচার্জ, যেটা বললেন যে কোনো স্রাব যদি চাপা পড়ে আর কি, এবং বিশেষ করে রাত্রেতে বৃদ্ধি হয়, এবং আম, চলাফেরায় এবং স্পর্শে আর কি, এবং ভালো থাকে রোগী। দেখা যায় যে গরমে, উষ্ণ গরমে আর কি, উষ্ণ গরম, এবং লাইং ডাউন আর কি, যদি সে শুয়ে থাকে, চুপচাপ চুপচাপ শুয়ে থাকে, কুইটলি যেটাকে বলা হয়, সেটাতে। আর একটা কথা আপনি জানবেন যে ল্যাবরেটরি ইয়ারা কিন্তু একটা বই আমি পড়ছিলাম, রেফারেন্সটা আমার এখন বুকটা মনে মনে নাই। তো এই যে ইয়ার যে ক্রুয়েল কথাটা আসছে, যে ল্যাবরেটরি ইয়ারা কিন্তু একটু ক্রুয়েল হয়, ঠিক আছে? দেখা যাচ্ছে যে সেই বইটাতে পড়ছিলাম যে, একটু সাউন্ড একটু, যে বাচ্চা দেখা যাচ্ছে যে একটা পোকা নিয়ে খেলতেছে, খেলতে 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 লাস্টে সে পোকাটাকে সে মেরে ফেলে। সে মজা করতেছে পোকাটা নিয়ে, করতে করতে লাস্টে মেরে ফেলে। তার মধ্যে সে যে অসুস্থ, তারপরে তার মধ্যে যে একটা ক্রুয়েলটি, এটা আমরা কিন্তু অ্যাব্রোড নামের একটা বিশিষ্ট লক্ষণ, আমি বললাম এটা একটা বই আমি পড়ছিলাম অনেকদিন আগে, কিন্তু আমার রেফারেন্সটা দিতে পারলাম না, এক সময় দিয়ে দেবো হয়তো বা ক্লাসে। আর আপনার যদি আমরা ইউনিক কিছু সিমটমে যাই, যে অদ্বিতীয় লক্ষণ, যদি অদ্বিতীয় লক্ষণের দিকে যাই আমরা, তো আমি দু একটা কথা বলবো। দেখা যাচ্ছে যে আমাদের যে ত্বকটা আর কি ক্ষতিগ্রস্ত, সেটা নীল বা গাঢ় নীল, এবং সেটা ডিসকালারেশন থাকে। এবং আরেকটা ইউনিক লক্ষণ যেটা বলেই দিছে, আমরা সবাই জানি যে ম্যারাসমাস যে বাচ্চাদের মধ্যে, মানে তাদের যে, এবং বৃদ্ধ চেহারার কথা বলতে, একটা ইউনিক লক্ষণ আর কি, ঠিক আছে? এবং এবং ব্যথাটা দেখা যাচ্ছে যে স্থানান্তরিত হয়, তার যে পেনটা, এবং ঘোরাঘুরি করে। বিশেষ করে আমরা যেরকম ইয়াতে বলি যে ডান থেকে বামে যায়, কখনো বাম থেকে ডানে যায়। আমরা যেমন লাইকোকে বলি, কিংবা কস্টিকামকে বলতে, যে প্রথমে আগে ডানে যায় পরে বামে যায়, কোনো সময় বামে থাকে। তো এটার ক্ষেত্রে ডান থেকে বামে যায়,
এটা লক্ষণ ব্যথার, ঠিক আছে? তো এটা অ্যাবর্ডেনামের পেশেন্টদের কিন্তু একটা অদ্ভুত মানে অদ্বিতীয় লক্ষণ আর কি। আর ইমাজিনেশনের কথা তো বলছেনই, এটা দিকে আর যাবো না, কিন্তু ওই তার এফেক্টের যে পার্টটা আর কি, সেখানে কিন্তু যদি একটা আক্রান্ত স্থান, সে জায়গাটা কিন্তু ঠান্ডা থাকে। এটা মনে রাখবেন যে অ্যাবর্ডেনামের রোগীদের যদি কখনো কোনো জায়গায় আক্রান্ত হয়, সে জায়গাটা সেন্সেশন, সে জায়গাটা ঠান্ডা থাকবে। এবং সে কটা দেখাচ্ছে, স্যার 45 আর মিনিট হয়ে 15 গেছে মিনিট না? দেখাচ্ছে আর কি, 15 মিনিট দেখাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। এরপরে কেটে যাবে আর কি। বলতেছে যে ডিজায়ার টু মোশন ডিসপাইট দ্য পেন, মানে ব্যথা সত্ত্বেও রোগী আহ, চলাফেরার প্রতি তার একটা আকাঙ্ক্ষা থাকবে। এটা একটা মজার লক্ষণ কিন্তু একটা, ঠিক আছে? আমি কিন্তু এটা একদম মানে পিকুলিয়ার লক্ষণ বলতেছি, অদ্ভুত লক্ষণ বলতেছে, যে তার ডিজায়ার ফর মোশন ডিসপাইট দ্য পেন, তার ব্যথা সত্ত্বেও তার একটা চলাফেরার প্রতি তার একটা এটা সচরাচর কি হয়? হয় না। ব্যথা থাকা সত্ত্বেও দেখা যায় যে সে একটা ব্যথা পাইছে, সে রোগীরা তো ইয়েতে থাকবে, কিন্তু অ্যাবর্ডেনামের ক্ষেত্রে কিন্তু আলাদা এক্ষেত্রে। দেখা গেছে স্যার ফিজিক্যাল ব্যাপারটা তো বলেই দিচ্ছে। আমি আহ সে একটু উদ্বিগ্ন থাকে, তার মেন্টাল স্টেটে, তার মানে তার নিয়ে, ভালো হওয়াটা নিয়ে আর কি, সে আরোগ্য নিয়ে একটা উদ্বিগ্নতা থাকে। এবং এদের মানসিক আরেকটা লক্ষণ, সেটা হচ্ছে যে এরা অন্যের দোষ ত্রুটি সবসময় খুঁজে বেড়ায়, যেটাকে সিদরান্বেষী আমরা বলি আর কি, অপরের দোষ ত্রুটি সবসময় খুঁজে বেড়ায়। যাই হোক, এই এই দুই এক লাইন বললাম আর কি। তো আপনারা চালায় যান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই ক্যারি অন।
না, হ্যাঁ, ইয়া জুনায়েদ সাহেব, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যদিও আমি একটু ব্যস্ত আছি এই জন্যই, কিন্তু আসলে মোটেই আপনারা মনে করবেন না যে অ্যাব্রোডেনাম কোনো ছোট কোনো মেডিসিন। কারণ ওই যে আমাদের যে সালমা ম্যাডাম উনি কিন্তু প্রথমে বলছেন যে কোনো ওষুধই ছোট না, কোনো ওষুধই বড় না। তো সেক্ষেত্রে আমি বলবো যে মোটেই এটাকে কেউ ইয়া করবেন না, এটাকে, ঠিক আছে? ধন্যবাদ। আর যেটা ডিসপেপসিয়া, মানে যেটা উনি অজীর্ণ কথা বললো, এটাকে আমরা মেডিকেল টার্মে ডিসপেপসিয়া বলি, যে গোটা গোটা যে মল বের হয়, অনেকে মেডিকেল টার্ম ডিসপেপসিয়া। ধন্যবাদ। একজন হ্যান্ড রাইজ করছে, প্রশ্নটা নেন। আসলে আমি জানতে চাচ্ছিলাম যে মাইগ্রেনের যে ব্যথাটা আমাদের, মাইগ্রেনের ব্যথায় কি এই ওষুধটা ব্যবহার করা যাবে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি। এক নম্বর এক নম্বর কথা হলো, মাইগ্রেনের ব্যথা বলে কোনো ওষুধ হোমিওপ্যাথিতে নাই। এখানে লক্ষণ ভিত্তিক চিকিৎসা হবে, অবশ্যই আছে, অবশ্যই মাইগ্রেনের ব্যথা হোমিওপ্যাথিতে ভালো হবে। জুনায়েদ ভাই এবার বলেন। ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। কেস টেকিং এর কথা জুনায়েদ ভাই বলছে, এই জন্য আমি হাতটা তুলছি। আপনারা যারা এই গ্রুপে আছেন, 50 জন 52 জন মেম্বার, আমি কথা দিতেছি আমাদের এখানে এমন একজন গবেষক আছে, এত সুন্দর একটা জিনিস তৈরি করতেছে। সবাইকে ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে জিনিসটা দেওয়া হবে। আমিও যদিও তার অনুমতি নেই নাই, কিন্তু প্রাথমিকভাবে আমাকে দেখাইছে। আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। আপনারা রোগীলিপি করতে আপনাদের সময়টা অনেক সেভ হবে। সুন্দর একটা ফরম্যাটের মধ্যে আপনারা শুধু টিক মার্ক দিয়ে রোগীলিপি করে তারপর আপনারা রেপার্টরি করে ওষুধ দিয়ে দিবেন। তো যে এই কাজটা করেছে তার কাছে আমি অনেক কৃতজ্ঞ, যে এটা শুধু আমারই উপকার করবে না, তার নিজের উপকার করবে না, তথাপি আমাদের এই গ্রুপে যারা আছে সবাইকে পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে, আপনারা প্রিন্ট করে নেবেন। আগামী ক্লাসে এটার শুভ মহরত ঘোষণা করা হবে। জুনায়েদ ভাই কিছু বলেন। সময় কম। আশা আপা বলেন। সরি, ভুলে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। জুনায়েদ ভাই, আমরা রসগোল্লাটা কবে পাবো? ভালোই লাগলো। একজন হ্যান্ড রাইজ করছে, মোহাম্মদ রিয়াজ। সম্ভবত ভুলে করে ফেলছে, আপনি চালায় যান।
এবং এই রোগী লিপিটা যে করা হচ্ছে এটার উপরে একদিন ডাক্তার জুনায়েদ ভাই একটা ট্রেনিং দিবে। আমি এটা জুনায়েদ ভাইয়ের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, এইটার উপরে 2টা ক্লাস দিবে জুনায়েদ ভাই, এই রোগী লিপি ফরম্যাটের উপরে। হ্যাঁ, সালমা আপা বলেন। হ্যাঁ, সময় শেষ। সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই অ্যাব্রেটেনা